এই দাদু ভাই, দাদু ভাই, তোমাকে আজ আমার একটা উপকার করতে হবে। আমার যে বড় কষ্ট হচ্ছে দাদু ভাই। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? আজকের গল্প ঘরে ফেরা, কলমে দেবলীনা দে। ভোরবেলায় অ্যালার্মের শব্দে ধড়পড় করে উঠে বসল রেবতী। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা। রেডিওটা চালিয়ে চোখে মুখে একটু জল দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গ্যাস অন করে চায়ের পাত্রটা বসিয়ে দিল রেবতী। রান্নাঘরের জানলা দিয়ে ঠান্ডা ভোরের বাতাস এসে আগাম শীতের জানান দিয়ে যাচ্ছে। এত ভোরে রেবতী কোনো দিনই ওঠে না, শুধু বছরের এই একটা দিন ছাড়া। সূর্যিমশাইও এখন মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। জানালার বাইরের দৃশ্যপট বেশ অন্ধকার। রান্নাঘর থেকে একবার ডাইনিংয়ের ঘড়িটার দিকে চোখ গেল রেবতীর। ভোর 4:20 বাজে এখন। রেডিওতে চণ্ডীপাঠের সেই সনাতনী সুর কানে কানে ভেসে আসছে। সাদা পর্সেলিনের কাপে চা আর কয়েকটা বেকারি বিস্কুট ট্রেতে সাজিয়ে বেডরুমে ঢুকল রেবতী। ইতিমধ্যে কুণালেরও ঘুম ভেঙে গেছে। ঘরের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ঘুমন্ত শহরটার উপর নজর বোলাচ্ছে আর হাতে ধরে থাকা জ্বলন্ত নেশার বস্তুটিতে সুখ টান দিচ্ছে। এই বহুতল অট্টালিকার 14 তলায় কুণাল রেবতীর ছোট্ট সংসার। দুজনেই নিজেদের পেশায় সুপ্রতিষ্ঠিত। বিয়ের প্রায় 10 বছর অতিক্রান্ত হলেও দেখে তাদের এখনো নবদম্পতি মনে হয়। তাদের একমাত্র সন্তান বিতানের বয়স 8 বছর। বিতান একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের 2য় শ্রেণীর ছাত্র। স্কুলের বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। বাবা মা দুজনেই সারাদিন ব্যস্ত থাকে। ছেলের যাতে কোনো অসুবিধে না হয় তাই এই ব্যবস্থা। রেবতী এসে বারান্দায় রাখা ছোট চায়ের টেবিলটিতে চায়ের সরঞ্জাম সহ ট্রেটা রাখল। টেবিলের একপাশের চেয়ারটা টেনে নিয়ে বসে মৃদুস্বরে কুণালকে ডাকল। হ্যাঁ গো, শুনছো? চা এনেছি, খাবে এসো। কুণালও নিঃশব্দে এসে চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিল। কি হলো, এত চুপ করে আছো কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। কেন জানি না মনটা খুব চঞ্চল লাগছে। কি যেন একটা কাজ বাকি আছে মনে হচ্ছে, কিন্তু কি কাজ সেটাই বুঝতে পারছি না। প্লিজ আজকের দিনে মন খারাপ করে থেকো না। আজ বিতানকে নিতে যেতে হবে স্কুল থেকে। আজ ওর পুজোর ছুটি পড়ছে। এত দিন পর ছেলেটা ফিরবে, আর তুমি মুখ গোমড়া করে রেখেছো। একটু অন্যমনস্ক হয়ে কুণাল বলতে থাকলো, জানো রেবতী, কাল রাতে স্বপ্নের মধ্যে বাবাকে দেখলাম। কেমন যেন গম্ভীরভাবে তাকিয়েছিল। আমি বাবা বলে ডাকতেই মুখ ঘুরিয়ে চলে গেল। তারপরেই ঘুমটা ভেঙে গেল। বাবার জন্য মন খারাপ লাগছে? তাহলে যাও না, একবার দেখা করে এসো। আমরা এই ফ্ল্যাটে শিফট করার পর তো একবারও কথা হয়নি তোমাদের। এবারের ঠিকানাও তো সে জানে না যে সে নিজে আসবে। হ্যাঁ, ভেবেছিলাম যাব, কিন্তু গত বছর আমাদের গড়ানহাটার বাড়িটা বিক্রির সময় বাবা এত অশান্তি করেছিলেন যে তারপর আর যোগাযোগ রাখতে ইচ্ছেই করেনি। মা যখন চলে গেলেন তখন আমি 4 বছরের শিশু। বাবা শক্ত হাতে আমাকে মানুষ করেন। আর দেখো, সেই বাবাই বয়সের সাথে সাথে কত অবুঝ হয়ে গেছে। সব কিছুতেই তার অভিমান হতো। আর তারপর তো জেদ করে গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে উঠলেন। এই বয়সেও এত দাপট, আর ভালো লাগে না। কিন্তু বাড়ি বিক্রি না করলে এই ফ্ল্যাট আমাদের কোনোদিনই হতো না। ওই উত্তর কলকাতার ঘিঞ্জি গলিতে আমাদের থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
তাছাড়া বিতানকেও আমরা একটা ভালো অভিজাত পরিবেশে বড় করতে চেয়েছিলাম। কোনো উত্তর না দিয়ে কুণাল চুপ করে মাথা নিচু করে বসে থাকল। রেবতী চেয়ার থেকে উঠে কুণালের পিঠের কাছে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে কুণালের মাথায় ভালোবাসার বিলি কেটে দিতে দিতে কোমল স্বরে বলল, ছেলেকে নিয়ে একবার বাবার সাথে দেখা করেই এসো না, দেখবে ছেলের উপর যত অভিমান নাতিকে দেখে একদম ভুলে যাবেন। অস্ফুট স্বরে হুঁ বলে কুণাল সম্মতি জানালো। রেডিওতে শঙ্খধ্বনি হচ্ছে। মহালয়ার চণ্ডীপাঠ শেষ হলো। ঠিক সকাল 11:30টার সময় রেবতী আর কুণাল এসে দাঁড়ালো বিতানের স্কুলের গেটের সামনে। বিতানের স্কুলের বর্তমান অধ্যক্ষ হলেন কুণালের বাল্যবন্ধু অনিমেষ। পারিবারিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। অনিমেষ নিজের ঘরে বসে মন দিয়ে কিছু পড়ছিলেন। কুণালের দেখে যেন একটু অবাক হয়ে উঠে আসলেন। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, এ কি, তোরা আবার আসতে গেলি কেন? কাকাবাবু তো একটু আগে এসে বিতানকে নিয়ে গেলেন, বললেন তোরা নাকি আসতে পারবি না, তাই তিনি এসেছেন নিতে। এবার অবাক হবার পালা কুণালের। বাবা এসেছিল? অবিশ্বাসের সুরে বলে উঠল কুণাল। হ্যাঁ রে, এই দেখ, খাতাতে সই করেছেন কাকাবাবু। অন্য কেউ এলে আমি নিশ্চয়ই তোর ছেলেকে যেতে দিতাম না। কি যে বলিস না। পিঠে একটা চাপড় মেরে হেসে বলল অনিমেষ। এক ঝলক খাতার দিকে নজর গেল কুণালের। কালো কালির স্পষ্ট অক্ষরে লেখা অবনী মুখোপাধ্যায়। লেখা তার অতি পরিচিত। রেবতীর মুখ অভিমানে লাল হয়ে গেল। অনিমেষকে বিদায় জানিয়ে স্কুল থেকে বেরিয়ে এলো দুজনে। রেবতীর আগে গজগজ করছে, তোমার বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই, বলা নেই, শোনা নেই, হঠাৎ আজকের ওনার নাতির জন্য দরদ উতলে উঠল। আমাদের একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলেন না। কুণাল কোনো উত্তর না দিয়ে গাড়ির চাবিতে মোচড় দিল। যন্ত্রপ স্বরে নড়ে উঠল ছোট বিদেশি বাহনটি। শহর ছেড়ে গাড়ি ছুটল হাইওয়ের দিকে। কল্যাণীর একটি নিরিবিলি বৃদ্ধাশ্রমে স্থায়ী ঠিকানা বানিয়েছেন অবনীবাবু। পৈতৃক বাড়ি বিক্রির পরে সবকিছু ছেড়ে তিনি চলে এসেছিলেন এই অবকাশ নামক বৃদ্ধাশ্রমে। ছেলেও বিশেষ চেষ্টা করেনি বাবার অভিমান ভাঙানোর। সময়ের সাথে সাথে দূরত্ব ক্রমশ বেড়েই গেছে। গুগল ম্যাপের দিক নির্দেশে সহজেই গন্তব্যে পৌঁছে গেল তারা। গাড়ি থেকে নেমে রেবতী দ্রুত ছুটে গেল রিসেপশনের উদ্দেশ্যে। একজন বয়স্কা বেশ রাশভারী মহিলা বসে আছেন রিসেপশনে। সামনে গিয়ে উদ্বিগ্ন স্বরে রেবতী মহিলাটির উদ্দেশ্যে বললেন, এখানে অবনীবাবুর ঘর কোনটা? মহিলাটি অবাক দৃষ্টিতে একবার তাদের দিকে তাকিয়ে বললেন, কোন অবনীবাবু? পাশে দাঁড়িয়ে থাকা কুণাল বলে উঠল, অবনী মুখোপাধ্যায়, যিনি বছরখানেক আগে থেকে এখানে আছেন। আগে উত্তর কলকাতায় থাকতেন। মহিলাটির তৎক্ষণাৎ কয়েকটি খাতার পাতা উল্টিয়ে দেখে বললেন, আপনি কি কুণাল বাবু, অবনীবাবুর ছেলে? কুণাল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সাথে সাথে মহিলাটির মুখের অভিব্যক্তি বদলে গেল। ধরা গলায় বললেন, উনি আর নেই। গত মাসে 7 দিনের জ্বরে আমাদের সবাইকে ছেড়ে চলে যান। অনেক চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু বাঁচাতে পারলাম না। আপনার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। আপনাদের ঠিকানা উনি দেননি। যে নাম্বারটা খাতায় দেওয়া ছিল তাতে বারবার ফোন করার চেষ্টা করা হয়, কিন্তু জবাব আসছিল নাম্বারটি ভুল। বাধ্য হয়েই আমরা ওনার সৎকার করে দিই। রিসেপশনের সামনে চেয়ারটাতে থপ করে বসে পড়ল কুণাল। রেবতী এখনো অবিশ্বাসের সুরে বলে চলেছে, কি ভুলভাল বলছে, একটু আগেই তো উনি। বেলা গড়িয়ে দুপুর থেকে বিকেলের দিকে এগিয়ে চলেছে। গঙ্গার ধারে একটি নির্জন ঘাটে বসে আছে দুজন, একটি 8 বছরের বালক আর একজন ক্ষীণকায় বৃদ্ধ। ডুবন্ত সূর্যের লাল আভা এসে পড়েছে বালকটির নিষ্পাপ মুখমণ্ডলে। বৃদ্ধটি এবার মৃদুস্বরে বালকটির উদ্দেশ্যে বললেন, এই দাদু ভাই, তোমাকে আজ আমার একটা উপকার করতে হবে।
আমার যে বড় কষ্ট হচ্ছে দাদু ভাই, খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? বিতান অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে বললেন, কি খাবে দাদু? আমার কাছে টাকা আছে, মাম্মা দিয়েছিল ক্যান্টিনে খেতে, আমি বাঁচিয়ে রেখেছি। কি খাবে বলো, আমি এক্ষুনি তোমার জন্য এনে দিচ্ছি। মলিন হাসি হাসলেন বৃদ্ধটি। তারপর বালুটির উদ্দেশ্যে বললেন, যাও যাও দাদু ভাই, ওই যে নদীর ধারে মাটি আর বালি দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে আমাকে কয়েকটা গোল গোল মণ্ড বানিয়ে নিয়ে এসো। সাবধানে যেও কিন্তু, কেমন? বালকটি পিতামহের আজ্ঞা অনুসরণ করে কয়েকটা মাটি আর বালির মণ্ড বানিয়ে এনে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধের সহস্র বলিরেখা ভরা মুখের মধ্যে যেন এক পরম তৃপ্তি ফুটে উঠল, চোখ দিয়ে অনর্গল জল ঝরতে লাগল। বড় শান্তি পেলাম দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে মুক্তি দিলে। অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল বৃদ্ধ। বালকটি কিছুই বুঝতে না পেরে অবাক নয়নে পিতামহের দিকে তাকিয়ে থাকল। সারাদিন ধরে পুলিশ স্টেশন, হাসপাতাল, সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি তল্লাশি করে যখন কুণাল আর রেবতী বাড়ি ফিরল, তখন প্রায় মধ্যরাত। সারাদিনের অনাহার ক্লিষ্ট, দুশ্চিন্তায় জর্জরিত, মানসিক যন্ত্রণায় মৃতপ্রায় দুটি অবয়ব বহুতল বাড়িটির 14 তলার নির্দিষ্ট ফ্ল্যাটটির দরজার সামনে এসে থমকে দাঁড়াল। দরজার সামনে একটি বাচ্চা ছেলে গুট্টিসুটি মেরে শুয়ে আছে না? রেবতী চিৎকার করে ছুটে গিয়ে ঘুমন্ত বাচ্চাটিকে জড়িয়ে ধরল। বিতান, বাবা আমার, বিতান, বিতান, কোথায় ছিলিস বাবা? ঘুম জড়ানো চোখে বিতান মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গেছিলে? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি। দাদু আমাকে এখানে রেখে চলে গেল, বলল তাকে অনেক দূর কোথায় যেন যেতে হবে, আর কোনো দিন আসবে না আমাদের কাছে। আর বাবাকে বলতে বলল যে দাদু তাকে খুব ভালোবাসে, তার ওপর একটুও রেগে নেই। আত্মগ্লানি আর স্বজন হারানোর যন্ত্রণায় দেয়ালে মাথা ঠুকে কুণাল ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট একটা ছায়া ক্রমশ মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে, একসময় সে বিলীন হয়ে গেল।